আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় অবস্থান করে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র। তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে মেন টপিকগুলো লিখে ফেলো। প্রথমে তোমরা লিখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা প্রথমে জানব বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতি। তোমরা লিখে ফেলো বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতি। ক্লোসিয়াসের বিবৃতি। বিজ্ঞানী ক্লোসিয়াস কি বললেন? বিজ্ঞানী ক্লোসিয়াস বললেন, কোনো যন্ত্রের সাহায্য ছাড়া তাপ আপনা আপনি নিম্ন তাপমাত্রা যুক্ত কোনো স্থান হতে উচ্চ তাপমাত্রা যুক্ত স্থানের দিকে প্রবাহিত হয় না। আমরা জানি তাপ সবসময় কি হয়, স্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রা যুক্ত স্থান হতে নিম্ন তাপমাত্রা যুক্ত স্থানের দিকে প্রবাহিত হয়, কিন্তু যন্ত্র সাহায্য ছাড়া তাপ নিম্ন তাপমাত্রা যুক্ত স্থান হতে উচ্চ তাপমাত্রা যুক্ত স্থানের দিকে প্রবাহিত হয় না। এটা বিজ্ঞানী ক্লোসিয়াস বললেন। এবার তোমরা লিখো কেলভিনের বিবৃতি। বিজ্ঞানী কেলভিন বললেন, কোনো বস্তুই তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে তাপের অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। অর্থাৎ কোনো বস্তুই তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে তাপের অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। এটা কে বললেন? বিজ্ঞানী কেলভিন বললেন। এবার আমরা জানব বিজ্ঞানী কার্নোর বিবৃতি। বিজ্ঞানী কার্নো বললেন, এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যেটা দ্বারা 100% তাপকে কাজে রূপান্তর করা সম্ভব। অর্থাৎ 100% তাপকে কাজে রূপান্তর করা যায় না। আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে তাহলে বুঝতে পারছি যে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, আর নিম্ন তাপমাত্রা যুক্ত স্থান থেকে যদি উচ্চ তাপমাত্রা যুক্ত স্থানের দিকে তাপকে নিয়ে যায়, তাহলে কি করতে হবে? আমাদের যন্ত্রের সাহায্য প্রয়োজন হবে। আরও জানতে পারছি যে 100% তাপকে কাজে রূপান্তর করা সম্ভব না। এখন আমরা জানব তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায়, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জেনেছি যে জুলের বিবৃতি থেকে যতটুকু তাপ দেব সম্পূর্ণটাই কাজে রূপান্তর হবে। আবার ক্লোসিয়াসের বিবৃতি থেকে জেনেছি যে ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, অর্থাৎ এখানেও তাই তাপ দেব, কাজ সম্পূর্ণটা কাজে রূপান্তরিত হবে। অর্থাৎ তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রটা আসলে শক্তি নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। শক্তি নিত্যতা সূত্র কি? শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায়। আচ্ছা, আর দ্বিতীয় সূত্র থেকে আমরা জানলাম কি? দ্বিতীয় সূত্র থেকে জানলাম যে 100% তাপকে কাজে রূপান্তর করা যায় না, কিছু তাপ অপচয় হয়। অর্থাৎ এটা এটা শক্তি নিত্যতা সূত্র মেনে চলে না। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হলো ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। আর দ্বিতীয় সূত্রের যে সমীকরণ সেটা হলো ডিকিউ সমান টি ইন্টু ডিএস। তাহলে আমরা এইখানে আমরা দেখেছিলাম ডিকিউ হলো সরবরাহকৃত তাপ শক্তি, ডি হলো অভ্যন্তরীণ শক্তি, ডিডাব্লিউ কৃত কাজ। আর দ্বিতীয় সূত্র থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ডিকিউ, এটাও সরবরাহকৃত শক্তি, তাপ শক্তি, সেটা ডিটি পরম তাপমাত্রা, এন্ট্রপি, এই দুটার গুণফলে সমান।
তাহলে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র থেকে আমরা অভ্যন্তরীণ শক্তি এই বিশেষ একটি অপেক্ষকের ধারণা পাই, আর দ্বিতীয় সূত্র থেকে এন্ট্রপি এই বিশেষ একটা অপেক্ষকের ধারণা পাই। তাহলে এন্ট্রপি কি, এটা আমরা আগামী চ্যাপ্টারে এন্ট্রপি সম্পর্কে বিশদ আলোচনা করব। এবার আমরা পড়ব প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তোমরা লিখে ফেলো প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস জিনিসটা কি? প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী শব্দ থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে প্রক্রিয়া বিপরীতমুখে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান হয়, সে প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। যেমন কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা সহজেই ব্যাপারটা বুঝতে পারি। যেমন আমরা একটা পিস্টনযুক্ত সিলিন্ডার অঙ্কন করি। আমরা পিস্টনযুক্ত একটা সিলিন্ডার অঙ্কন করলাম। সিলিন্ডারের মধ্যে আমরা n মোল আদর্শ গ্যাস নিলাম। আমরা মনে করলাম পিস্টনযুক্ত একটি সিলিন্ডার যার মধ্যে n মোল আদর্শ গ্যাস আছে। পিস্টন যদি ঘর্ষণ বল উপেক্ষা করা হয় তাহলে এখান থেকে পিস্টনটাকে যদি আমরা কি করি, ভেতরের দিকে আমরা পিস্টন দিকে ভেতরে অর্থাৎ গ্যাসের সংকোচন ঘটাই, অর্থাৎ এ পজিশন থেকে পিস্টন যদি বি পজিশনে আসে তাহলে পিস্টন কর্তৃক গ্যাসের উপরে যে কাজ হবে সেটার মান আমরা ধরলাম W1। এখন গ্যাসকে যদি আমরা প্রসারণ হতে দিই তাহলে আস্তে আস্তে গ্যাস আবার কি হবে, এই বি পজিশন থেকে আসবে এ পজিশনে। এই ক্ষেত্রে কাজ যদি W2 হয় তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া থেকে আমরা লিখতে পারি W1 সমান সমান মাইনাস W2 বা W1 প্লাস W2 সমান সমান 0, অর্থাৎ নিট কাজ 0। এটাই হলো প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। আরও একটা উদাহরণ আমরা দেখতে পারি। উদাহরণ নাম্বার 2। ধরো এটা একটা স্প্রিং। এটি একটি স্প্রিং। স্প্রিং এর পরে যদি আমরা বল প্রয়োগ করে স্প্রিংটাকে প্রসারণ করি, স্প্রিংকে আমরা প্রসারণ ঘটালাম, বল প্রয়োগ করলাম বাইরের দিকে পরিমাণ, তাহলে স্প্রিং এ পজিশন থেকে বি পজিশন আসলো। এখানে সরণ যদি x হয় তাহলে স্প্রিং প্রসারণের কাজ হবে W1। আবার এই বলটাকে যদি অপসারণ করি তাহলে স্প্রিং আগের অবস্থায় আবার ফিরে আসবে। এই ক্ষেত্রে যদি কাজ হয় W2 তাহলে আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়ার সংজ্ঞা থেকে আমরা বলতে পারি W1 সমান মাইনাস W2 বা W1 প্লাস W2 সমান সমান 0। এটাও একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। আশা করি তোমরা খুব সহজে বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি? তাই প্রত্যাবর্তী প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়া বিপরীত মুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না সেটা কি বলা হচ্ছে? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কতগুলো উদাহরণের সাহায্যে আমরা সহজে এটা বুঝতে পারি। যেমন রাস্তার উপর দিয়ে যখন গাড়ি চলে বা মানুষ চলে তখন ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণ বলটা হলো একটা কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ ঘর্ষণের ফলে যে তাপটা সৃষ্টি হয় সে তাপকে আর কাজে রূপান্তর করা যায় না, এটা একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আরেকটা উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি, যখন একটা রোদের মধ্য দিয়ে মনে করো ধরো একটা তারের রোধ হলো আর,
এর মধ্য দিয়ে I পরিমাণ যদি বিদ্যুৎ পরিবাহিত হয় তাহলে জুলের সূত্র থেকে আমরা জানি এই সমানুপাতিক R, অর্থাৎ রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করলে সেখানে তাপের সৃষ্টি হয়। এই উৎপন্ন তাপটা আর বিদ্যুতে কনভার্ট করা যায় না, অর্থাৎ উৎপন্ন তাপ এই বিদ্যুতে রূপান্তর করা যাবে না, সেটা হলো একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই ছিল আমার প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবার আমরা পড়ব তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন তোমরা লিখে ফেলো, তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন, তোমরা অনেক রকম তাপ ইঞ্জিন দেখছো, যেমন বাস, ট্রাক, মোটরসাইকেল, এগুলো সবই তাপ ইঞ্জিন। তাহলে যে যন্ত্র তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে। তাপ ইঞ্জিন বিভিন্ন রকম হতে পারে, যেমন ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, বাষ্প ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন, যে ইঞ্জিনগুলো ডিজেলের সাহায্য নিয়ে চলে সেগুলো হলো ডিজেল ইঞ্জিন, যেমন বাস, ট্রাক। পেট্রোল ইঞ্জিন যেমন মোটরসাইকেল একটা পেট্রোল ইঞ্জিন। এখন আমরা এই তাপ ইঞ্জিনের মূলনীতি পড়ব। তাপ ইঞ্জিনের মূলনীতি। তাপ ইঞ্জিনের মূলনীতি। তাপ ইঞ্জিনের মূলনীতি পড়ার জন্য আমাদের একটা তাপ ইঞ্জিনের ব্লক ডায়াগ্রাম আঁকানোর প্রয়োজন হবে। তোমরা আমার সাথে তাপ ইঞ্জিনের একটা ব্লক ডায়াগ্রাম আঁকাও। মনে করলাম T1 উচ্চ তাপমাত্রার তাপ উৎস, T2 নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহক, আর এটা একটা হলো আমার ইঞ্জিনের কাজ W সমান Q1 মাইনাস Q2। এখানে তাপ উৎস থেকে ইঞ্জিন কি করে, Q1 তাপ গ্রহণ করে, আর এর ভেতরে তাপ গ্রাহকে Q2 যদি তাপ বর্জন করে, তাহলে কৃত কাজ W সমান Q1 মাইনাস Q2। তাহলে এইটা আমাদের একটা তাপ ইঞ্জিনের ব্লক চিত্র। তাপ ইঞ্জিনে আমাদের একটা তাপ উৎস থাকে। মনে করলাম তাপ উৎসে তাপমাত্রা T1, যেটার মান খুবই বেশি। সেখান থেকে ইঞ্জিন কি করে, Q1 তাপ গ্রহণ করে। আমরা আগেই যে বলেছি যে কোনো ইঞ্জিনে 100% তাপকে কাজে রূপান্তর করে না, অধিকাংশ তাপটা অপচয় হয় আর সামান্য কিছু কাজ হয়। তাহলে তাপ উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করলো সেটা Q1, মনে করলাম বর্জন করলো তাপ Q2। এটা নিম্ন তাপমাত্রা একটা তাপ গ্রাহক, এইখানে তাপ বর্জন করলো ইঞ্জিন Q2। তাহলে ইঞ্জিন কর্তৃক যে পরিমাণ কাজ হবে সেইটা হলো W সমান Q1 মাইনাস Q2। তাহলে এটাই হলো আমাদের তাপ ইঞ্জিনের মূল নীতি। এবার আমরা জানবো ইঞ্জিনের দক্ষতা। তাপ ইঞ্জিনের দক্ষতাটা কি সেটা আমরা জানবো। তোমরা আমার সাথে লিখে বলো, তাপ ইঞ্জিনের দক্ষতা। দক্ষতা এফিসিয়েন্সি সেটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। সহজে মনে রাখা যায় দক্ষতা এইভাবে, আউটপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100%। এটা আমার সাথে আগে লিখো, তারপর আমরা বিস্তারিত আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। আউটপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100%, কারণ দক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। আউটপুটটা কি? আউটপুট হলো যেটা আমরা পাচ্ছি, ফলাফল মানে কাজ যেটা পাচ্ছি সেটা, আর ইনপুট মানে মোট তাপ, যে পরিমাণ তাপটা আমরা সরবরাহ করছি ইঞ্জিনে। তাহলে আমাদের এইখানে ভাষা দিয়ে যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখতে পারবো, কাজে পরিণত তাপ ডিভাইড বাই ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ। তাহলে এখানে গৃহীত এই মোট তাপ ইন্টু 100%।
তাহলে আমাদের ইঞ্জিনের মূলনী থেকে থেকে দেখতে পাচ্ছি কাজে পরিণত তাপ আমাদের হলো কত, W1, W সমান Q1 মাইনাস Q2। এই পরিমাণ তাপটা কাজে রূপান্তরিত হচ্ছে, তাহলে কাজে পরিণত তাপকে আমরা লিখব Q1 মাইনাস Q2, আর ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ হলো Q1, সেটা নিচে দেব। এটাকে শতকরায় প্রকাশ করলে যেটা হবে সেটাই হলো আমার কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতা এখানে আমরা তাপ দিয়ে প্রকাশ করেছি। অনেক সময় গাণিতিক সমস্যার সমাধান করার সময় তাপমাত্রা দিয়ে আমাদের মানটা দেওয়া থাকে, সেজন্য আমরা তাপমাত্রা দিয়ে দক্ষতাটা কীরকম কর্মদক্ষতা সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি দক্ষতা ইটা সমান 1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100%। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আবার আমি যেটা বললাম যে তাপমাত্রা দিয়ে আমরা দক্ষতাটা হিসাব করব। তাহলে আমরা জানি তাপ দিলে তাপমাত্রা বাড়ে, তাপ দিলে তাপমাত্রা বাড়ে, অর্থাৎ তাপ এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। বা এখান থেকে আমরা সহজেই লিখতে পারি Q ভাগ T সমান সমান ধ্রুবক, বা Q1 ভাগ Q2 সমান T1 ভাগ T2, বা Q2 ভাগ Q1 সমান সমান T2 ভাগ T1। তাহলে 1 নম্বর সমীকরণে এই মানটা যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস T2 ভাগ T1 ইন্টু 100%, বা ইটা সমান Q1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইন্টু 100%। এটাই আসলে আমাদের কি কর্মদক্ষতার রাশি তাপমাত্রা দিয়ে প্রকাশ। তাহলে আমরা কর্মদক্ষতার দুইটা সমীকরণ পেলাম। একটা হলো তাপ দিয়ে ইটা সমান 1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100%, আর একটা হলো তাপমাত্রা দিয়ে ইটা সমান Q1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইন্টু 100%। এই দুইটা সমীকরণ দিয়ে আমাদের অনেক গাণিতিক সমস্যা থাকে, সেগুলো আমাদের সলিউশন করতে হবে। তাহলে এখন আমরা আরেকটু প্রশ্ন জ্ঞানমূলক অনুধাবনমূলক একটা প্রশ্ন জানি। এরকম প্রশ্ন থাকে, তোমরা লিখো যে কোনো তাপ ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না, ব্যাখ্যা করো। এরকম কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা কিভাবে সমাধান করবা? কোনো ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না, ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে আমরা লিখব ইটা সমান T1 minus T2 divided by T2 into 100%। এই সমীকরণটা থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা জানি তাপ ইঞ্জিনের মূলনীতি থেকে যে T1 অলওয়েজ T2 থেকে বড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি T1 গ্রেটার দেন T1 minus T2। তাহলে দেখা যাচ্ছে সমীকরণ থেকে যে T1 এর মান যত বেশি দক্ষতার মান তত কম, আবার T1 minus T2 ডিফারেন্স যত বেশি দক্ষতা তত বেশি। অর্থাৎ ইঞ্জিনের দক্ষতা কোনো সময় কি হতে পারে না, 100% হতে পারে না। এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে কোনো ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না। আসলে প্রকৃতপক্ষে অধিকাংশ ইঞ্জিনের দক্ষতা হয় 20 থেকে 25%, আর ম্যাক্সিমাম হতে পারে 50%। এবার আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা আমার সাথে সাথে সমস্যাগুলো লিখো এবং সলিউশনগুলো করে ফেলো। গাণিতিক সমস্যা 1। লিখো কোন একটি তাপ ইঞ্জিন
উৎস হতে বারোশো জুল তাপ গ্রহণ করে 800 জুল তাপ গ্রাহকে বর্জন করে। কৃত কাজের মান এবং দক্ষতা বের করো। এরকম যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে থাকে তাহলে খুবই সহজে আমরা বের করতে পারি সেটা। তাহলে আমাদের প্রশ্নে বলেছে কোনো একটি তাপ ইঞ্জিন উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে, অর্থাৎ এটা তাপ উৎস, এখান থেকে তাপ যে গ্রহণ করলো Q1 সেটার মান দেওয়া আছে 1200 জুল, আর তাপ গ্রাহকে তাপ বর্জন করে 800 জুল, এই Q2 মান হলো 800 জুল। এখন আমাদের বলছে কাজের মান W এর মানটা কত এবং দক্ষতা ইটার মান কত। তাহলে তোমরা সহজেই কাজের মানটা লিখতে পারো, বের করতে পারো এইভাবে, W সমান Q1 মাইনাস Q2। তাহলে Q1 এর মান হলো 1200 জুল আর Q2 এর মান হলো 800 জুল। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 400 জুল। তাহলে এটাই হলো আমাদের ইঞ্জিন কর্তৃক কৃত কাজের মান 400 জুল। এবার আমরা করব কি, ইঞ্জিনের দক্ষতা বের করব। তাহলে দক্ষতা বের করার জন্য আমাদের আরেকটা সমীকরণ ব্যবহার করতে হবে, সেটা হলো, তাহলে আমরা জানি ইটা সমান 1 মাইনাস Q2 বা Q1 ইন্টু 100%। তাহলে আমাদের এখানে Q2 এর মান হলো 800, Q1 এর মান হলো 1200 ইন্টু হলো 100%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 33.33%। এটাই হলো ইঞ্জিনের দক্ষতা। আশা করি তোমরা সহজেই সমস্যাটার সমাধান করতে পারবা এবং বুঝতে পেরেছো আমি যা করেছি। এবার আমরা দ্বিতীয় আরেকটা সমস্যা সমাধান করব, তোমরা লিখে ফেলো। সমস্যা নম্বর 2, কোন একটি ইঞ্জিন যখন তাপ উৎসে থাকে তখন তার দক্ষতা 50%। তাপ গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে ইঞ্জিনটির দক্ষতা 60% করতে উৎসের তাপমাত্রার
কত পরিবর্তন করতে হবে। এরকম যদি কোনো গাণিতিক সমস্যা থাকে তাহলে সহজেই তোমরা বের করতে পারবা। অঙ্কটা দুইটা স্টেপে করতে হবে। আমাদের বলতেছে কোনো একটা ইঞ্জিন যখন তাপ উৎসে থাকে, তখন তার দক্ষতা 50% উৎসে। তাপগ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে ইঞ্জিনটির দক্ষতা 60% করতে উৎসের তাপমাত্রার কত পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে আমরা যখন ইঞ্জিন উৎসে থাকে তখন তার দক্ষতা আমরা ধরে নিলাম η1। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের তাপের সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা ব্যবহার করব 1 - T2 বা T1 ইন্টু 100%। তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে মানগুলো বসাবো। η1 এর মান আমাদের 50%, T2 এর মান তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে করলে 300 কেলভিন। আমাদের প্রয়োজন T1, তাহলে T1 হট। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই 50% সমান 1 - T2 মানে 300 ডিভাইড বাই T1 ইন্টু 100 বা 50/100 সমান 1 - 300/T1 অথবা 1/2 সমান 1 - 300/T1। তাহলে এখান থেকে আমরা 300/T1 সমান লিখতে পারি 1 - ½ সমান ½ বা T1 সমান 600 কেলভিন। তাহলে প্রথম ক্ষেত্রে দক্ষতা হলো যখন 50%, সেই ক্ষেত্রে উৎসের তাপমাত্রা আমরা পাচ্ছি 600 কেলভিন। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন কর্মদক্ষতা 60%, সেই ক্ষেত্রে আমাদের উৎসের তাপমাত্রা কত সেটা আমরা বের করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি η2 সমান 1 - T2/T1 ইন্টু 100%। আমাদের এখানে মান দেওয়া আছে η2 সমান 60% আর T2 আগের মতোই, সেটা হলো আমাদের 27 ডিগ্রি, দ্যাট ইজ হলো 300 কেলভিন। আমাদের টার্গেট হলো T1। তাহলে এখান থেকে এইটা 60% সমান 1 - T2 মান হলো 300, T1 থাকে ইন্টু 100%। তাহলে আমরা 60/100 সমান 1 - 300/T1, বা আমরা সহজেই করতে পারি 300/T1 সমান 1 - 60/100 সমান এখান থেকে আমরা পাচ্ছি 40/100 বা T1 সমান আমরা লিখতে পারি 300 ইন্টু হলো 100 ডিভাইড বাই 40। তার মানে আমাদের এখানে হচ্ছে কত 750 কেলভিন। T1 এর মান 750 কেলভিন। তাহলে আমরা যখন ইঞ্জিনটির দক্ষতা 50%, সেক্ষেত্রে আমরা উৎসের তাপমাত্রা পাইলাম 600 কেলভিন। আর যখন কর্মদক্ষতা বা দক্ষতা 60%, সেক্ষেত্রে উৎসের তাপমাত্রা পেলাম 750 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রার পরিবর্তন যদি আমরা বের করতে চাই, তাহলে এবার সহজে আমরা উৎসের তাপমাত্রা বের করতে পারবো। এই দুইটাকে আমরা কি করব, এই দুইটা বিয়োগ করব।
তাহলে উৎসের তাপমাত্রা পরিবর্তন, অতএব উৎসের তাপমাত্রার পরিবর্তন সমান 750 মাইনাস 600 কেলভিন সমান সমান 150 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রা পরিবর্তন করতে হবে 150 কেলভিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, বাসায় অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। আল্লাহ হাফেজ।